আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কনক সারোয়ার। আজকের এই সম্প্রচারে আমাদের অতিথি মেজর অবসরপ্রাপ্ত দেলোয়ার হোসেন। আমরা তার সঙ্গে আজকে কথা বলবো মেজর সিনহা রাশেদ হত্যাকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সার্বিক অনেক কিছু, অনেক বিষয় ঘটছে লোকচক্ষুর অন্তরালে। এই সবকিছু মিলিয়ে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি মেজর অবসরপ্রাপ্ত দেলোয়ার হোসেনকে। দেলোয়ার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। কেমন আছেন? ধন্যবাদ কনক ভাই আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং একই সাথে সবার প্রথম আমি দেশে বিদেশে যে যেখানেই আছেন দেশপ্রেমিক বাংলাদেশী সবাইকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। তো দেলোয়ার ভাই, মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে আমরা শুরু করি। যেভাবে সিনহা হত্যাকাণ্ড নিয়ে গর্জন বর্ষণ হচ্ছিল, সেনাপ্রধান ছুটে গেল, পুলিশ প্রধান ছুটে গেল, তদন্ত কমিটি হলো, রাওয়ার অবসরপ্রাপ্ত অফিসাররা হুঙ্কার দিলেন, কিন্তু পরিস্থিতি যা, তাতে আপনার কি মনে হয় এইসব হুঙ্কার কি বাগাড়ম্বর নাকি বাস্তবে কিছু হচ্ছে? কারণ সর্বশেষ আমরা এটা নিয়ে আগে একবার কথা বলেছিলাম। সর্বশেষ আমি যদি বলি, এই যে প্রদীপের যে টেলিফোন আলাপ, খুব বেশি মাথা করছে। ওই দিন আমাদেরকে ইচ্ছা মতো পেটেছে, এবং তারা যাতে দাঁড় না হয়, দাঁড় না হওয়ার জন্য তারা ডাক্তারের উপস্থিতিতে কারেন্টের শর্ট দিয়ে শুরু করছে আমার শরীরে। তো এই যে টেকনাফ থানার ওসি প্রদীপ রিমান্ডের আসামি পুলিশ ভ্যানের ভেতর থেকে তার জনৈক স্যারের সঙ্গে কথা বলছে, এই পর্যন্ত কিন্তু এটা নিয়ে কোনো উচ্চবাচ্য হয়নি, তাকে জিজ্ঞাসাবাদও হয়নি, তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি, কোনো অনুসন্ধানও হয়নি। বিশ্লেষণ কি, আপনার কি মনে করেন? আমি এ ব্যাপারে আগেও কথা বলেছি, এবং সব সময় আমি সন্দিহান ছিলাম যে প্রদীপের বিচার হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ আপনাকে এখানে দেখতে হবে যে বিশাল মাফিয়া গ্রুপটা। এর আগের কতগুলো সিরিজে আমি প্রতিটা জিনিসকে, গোপন জিনিসকে আমি উন্মুক্ত করে দেওয়ার কারণে আমার বিরুদ্ধে ভারত থেকে, কেলকাটা থেকে আমার বিরুদ্ধে হত্যার হুমকি আসে, এবং আমার ইতিমধ্যে কিন্তু আত্মীয় স্বজন, আমার ভাই বোনরা কিন্তু আমাকে ত্যায্য করে দিয়েছে, রক্তের সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। আমি সত্য কথা, দেশের জন্য সত্য কথা বলি বলে তারা আমার সাথে আর কোনো সম্পর্ক রাখে না, এবং সত্য কথা আমি বলতেই থাকবো। যদি আমাকে সারা পৃথিবীর সবাইও ছেড়ে যায়, আমি সত্য কথা বলবই, এবং দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য আমি দাঁড়াবই, এবং সেনাবাহিনীর পক্ষে দাঁড়াবো, দেশের পক্ষে দাঁড়াবো, জনগণের পক্ষে দাঁড়াবো। সুতরাং এই যে প্রদীপের ব্যাপারে আমি আগে বলেছি, দেখেন পুরো বিষয়টাই কিন্তু নাটক। এই যে দেখেন, প্রদীপ একটা প্রিজন ভ্যানের মাঝখানে সে কথা বলছে, পুরা অ্যাক্টিং করছে, এবং তাকে প্রি প্ল্যান সেভাবেই ভিডিও করা হচ্ছে। ভিডিওটা যে ছাড়া হবে সেটাও পূর্ব পরিকল্পিত। এটা কোনো দুর্ঘটনা বশত এটা কিন্তু বাজারে আসেনি, আমরা সব বুঝি। এবং এইসবও বোঝা যায় যে সেনাবাহিনীর ভিতরে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, আদেশ নির্দেশদাতা, তাদেরও আন্তরিকতার অভাব, নয়তো তাদের এত বড় দুঃসাহস হয় না প্রদীপের এই ভিডিওগুলা এইভাবে প্ল্যান করে রিলিজ করা। তারপরও দেখেন প্রদীপের এরপরে কি হচ্ছে, একটার পর একটা নাটক হচ্ছে। আপনি কিন্তু তদন্ত দেখেন, প্রদীপের তদন্ত, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কি আসলো, তদন্তের কোনো কিছু ঠিক নেই। তদন্তের ক্ষেত্রে আমি যদি আপনাকে একটু বলি, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে রিপোর্ট, সেই রিপোর্টটি ইতিমধ্যেই ফাঁস হয়ে গেছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে তদন্ত কমিটি নাকি পর্যাপ্ত সময় পায়নি। তদন্ত কমিটি মেজর সিনহার সুরতহাল রিপোর্ট এবং ময়না তদন্ত রিপোর্টের ভেতরে যে গড়মিল, সেই বিষয়টি পরামর্শ নেওয়ার মতো অভিজ্ঞ কোনো ব্যক্তিকে পায়নি। টেকনাফ থানার সিসিটিভি ফুটেজ পায়নি। তারা র্যাবের তদন্তের কারণে সাক্ষীদের সঠিক সময় জিজ্ঞাসাবাদ করতে পারেনি। হোয়াটসঅ্যাপ, সিগন্যাল, টেলিগ্রামের কোনো কল রেকর্ড তারা পায়নি। অর্থাৎ তারা মূল যে জায়গাগুলো, সেই জায়গায় তারা কিছু পায়নি। আসলে দেখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির যেটা হচ্ছে একটা লোক দেখানোর তদন্ত হয়েছে। শুধু তাই না, আপনি দেখেন ওখানে একটা সেনাবাহিনীর অফিসার, একটা লেফটেন্যান্ট কর্নেলকে দেওয়া হয়েছে, যার অবস্থান ওখানে আপনি খুঁজেই পাবেন না। তার যে সেনাবাহিনীর, পুলিশের উপরে যে সেনাবাহিনীর তদন্ততে একটা সে আছে, সেই অবস্থানটাও কিন্তু তার সেখানে ছিল না। তার মানে এমন একজন অফিসারকে পাঠানো হয়েছে, এবং পূর্ব পরিকল্পিত ভাবে সেই অফিসারের প্রাধান্য যেন না থাকে সেইভাবে পরিকল্পনা করেই পাঠানো হয়েছে। সুতরাং
আসল বিচারটা কোথায় হবে আপনাকে দেখতে হবে। এই তদন্ত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির রিপোর্টটা কিন্তু আপনার আদালতের বিচারে কিন্তু তোলারই কথা না, কারণ তারা কিছুই পায়নি। তারা পুলিশ এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারতের নির্দেশেই সবকিছু ধামাচাপা দিয়ে দিচ্ছে। সে প্রথম যোগাযোগ হচ্ছে প্রিজন ভ্যানে যেই নাটকটা করলো, সে ঢাকা ডিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়ের সাথে কথা বললো। আর এই কৃষ্ণপদ রায়, আমি আগের লাইভেও বলেছি, এই কৃষ্ণপদ রায়, ওসি প্রদীপ সবাই ভারত নিয়োজিত। রয়ের নির্দেশে 35 জন পুলিশে একসাথে দেশবিরোধী ষড়যন্ত্রকারী এদেরকে বাংলাদেশ পুলিশে ঢোকানো হয়েছে, এবং এর পরবর্তীতে এদের মাধ্যমে আরো দেশদ্রোহী, দেশবিরোধী অপশক্তি পুলিশে এবং বিভিন্ন বিভাগে, বিজিবিতে এবং বিভিন্ন জায়গায় প্রবেশ করানো হয়েছে। দেশটা এখন একটা ভয়ঙ্কর জায়গায় আছে। এখন কিন্তু হাসিনার কথা কেউ শুনে না, এখন কিন্তু প্রধানমন্ত্রী, এই অবৈধ প্রধানমন্ত্রীর কথা কিন্তু নির্দেশ কেউ শুনে না। এখন নির্দেশ আসে সরাসরি ভারত থেকে, সরাসরি রিভা গাঙ্গুলির কাছ থেকে, সরাসরি রয়ের যে ঢাকাস্থ কি বলে ভারপ্রাপ্ত যে রয়ের প্রধান আছে তার কাছ থেকে সরাসরি এই পুলিশের অফিসার গুলা নির্দেশ নেয়। বেনজিরের কাছ থেকেও কিন্তু নেয় না, আইজিপির কাছ থেকে কিন্তু কোনো নির্দেশ পায় না ওরা। এবং আইজিপি কি বললো না বললো তাতেও কিন্তু তাদের কিছু আসে যায় না, কারণ আইজিপি নিজেই নিয়োজিত ওখানে ভারতের রয়ের দ্বারা। তো এই যে রাওয়া ক্লাবের যারা সাবেক কর্মকর্তা, তারা যে হুঙ্কার দিলেন, সেই হুঙ্কারেরও তো কোনো সারা শব্দ নাই, আর তারাও তো চুপচাপ। তো সবই কি লোক দেখানো হলো? আর না, রাওয়া ক্লাবের বিষয়টা লোক দেখানো নয়, বিকজ আমি আমার ব্রাদার অফিসারদেরকে চিনি। সেনাবাহিনীর 80% অফিসারের বুকে রক্তকরণ হচ্ছে, সেটা চাকুরিরত এবং অবসরপ্রাপ্ত উভয়ের মাঝখানে। 2-4-5টা কুলাঙ্গার আশেপাশে আছে, তারাই হচ্ছে দেশদ্রোহী। তাদের কারণে আজকে সেনাবাহিনীর বর্তমান অবস্থা। সুতরাং আজকে যদি সেই অবস্থা না হতো, সার্ভিং অফিসার দরকার নাই। যেই পরিমাণ রাওয়াতে অবসরপ্রাপ্ত অফিসার আছে তারা নিজেরাই জানে প্রত্যেকেরই কম বেশি ব্যক্তিগত হাতিয়ার আছে, অস্ত্র আছে। তার সেই অফিসাররা ইউনিফর্ম পরে না, এখন সিভিল ড্রেস পরে, কিন্তু তাদের সেই প্রশিক্ষণ আছে। এখন তারা এক একজন কমান্ডো, তারা কিন্তু সেভাবেই ঝাঁপিয়ে পড়তে পারে। ইউনিফর্মের প্রয়োজন নাই, শুধু লাগে হচ্ছে বুকের সাহস আর দেশপ্রেম, ইউনিফর্মের প্রয়োজন হয় না। এই অবসরপ্রাপ্ত অফিসাররাই যথেষ্ট এই পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণে এনে এবং বিচার নিশ্চিত করা। কিন্তু যেহেতু তারা সেনা প্রধানের উপরে এবং সেনা বাহিনীর উপরে, সেনা প্রধানের কারণে আস্থা রেখে ওনার দিকে তাকিয়ে আছে, একটা শেষ মুহূর্ত পর্যন্ত তাকিয়ে থাকবে যে দেখি এই সেনা প্রধান হচ্ছে চাকরিরত এবং অবসরপ্রাপ্ত অফিসারদের মা বাবা, চাকরি প্রফেশনের ক্ষেত্রে সেই মা বাবা সন্তানের সাথে এবং তার নিজের ঘরের সাথে বেইমানি করে কি না সেটা দেখার জন্যই কিন্তু অবসরপ্রাপ্ত এবং চাকরিরত অফিসাররা তাকিয়ে আছে। সুতরাং উনি যদি এই বিচার না করেন উনি কিন্তু রক্ষা পাবেন না, এটা উনি দায়বদ্ধ থাকতেই হবে, যেটা আমি এর আগেও বলেছি। তো এই শেষ মুহূর্ত কবে শেষ হবে? এই শেষ মুহূর্ত খুব শীঘ্রই শেষ হবে আপনার, কারণ সেনাবাহিনীর ভিতরে কিন্তু অগ্নি স্ফুলিঙ্গ জ্বলছে। সেই বিডিআর হত্যা থেকে আরম্ভ করে তোষে চাপা আগুন জ্বলছে। তাদেরকে কিন্তু ঘুষ হিসাবে বিডিআর হত্যার পরেই দেখেন, বিডিআর হত্যার পরেই কিন্তু এই প্রধানমন্ত্রী তাদেরকে ঘুষ হিসাবে এক একজন অফিসারকে 30 লাখ টাকা করে দিয়েছে তাদের গাড়ি কিনতে। তার মাঝখানে কিন্তু বিশাল একটা অংশ অফেরতযোগ্য, মানে ওই অংশটা ঘুষ। বাকি যেটা ফেরত দিতে হবে, সুবিধাটা দিতে হবে, সেটা তো ঠিক আছে, তারা পে করবে, কিন্তু যেটা দিতে হবে না ওটা কিন্তু ঘুষ। তারপরে কি, বাংলাদেশে একটা মাস্টার্স পাস করা একটা ছেলে বা মেয়ে যখন 20-25 হাজার টাকার উপরে বেতন, একটা চাকরির বেতন চিন্তাই করতে পারে না, সেখানে তাদেরকে 50,000 টাকা শুধু মাসে গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য দেওয়া হয়েছে। ঘুষের সাইজটা চিন্তা করে দেখেন। এখন শুধু তাই না, আবার একই সাথে কিন্তু ওনারা সামরিক গাড়িও চালাচ্ছেন, সামরিক ড্রাইভারও ব্যবহার করছেন। তার মানে কিন্তু ওই বেতনের 50,000 টাকা কিন্তু পুরাটাই মোটামুটি বেঁচে যাচ্ছে। এই যে সুবিধাটা, এখন সরাসরি আমি তাদেরকে দোষ দিব না, যেহেতু সরকার তাদেরকে প্রস্তাব দিয়েছে, সেনাবাহিনী সেই প্রস্তাব গ্রহণ করেছে, একটা জিনিস আমাকে দিলে আমাকে দিচ্ছে সেই চিন্তা করে নিয়েছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে ওই 30 লাখ টাকা আর ওই 50 লাখ টাকার ওই গাড়িতে যে 57 জন অফিসারের রক্ত মাখা, সেটা তারা অনুধাবন করেন নাই। সেই গাড়িতে এবং সেই 50,000 টাকায় সেই 57টা অফিসারের পরিবারের চোখের কান্না এবং বিডিআর এর ভিতরে যেই বিভিন্ন ধরনের অন্যান্য যজ্ঞ চলেছিল, যা মুখে আমি এখানে বলতে পারবো না,
যেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিবেশে লুকিয়ে যাওয়া হয়েছে, তাদের সেই অশ্রু সেই কান্না কিন্তু এই গাড়িতে, সেই 50,000 টাকায়। ঠিক আছে, মানলাম তখন আপনারা নিয়েছেন, আপনারা বুঝেন নাই, কিন্তু আপনি এইটা নিয়ে দেশের সাথে এবং নিজের ব্রাদার অফিসার এবং তাদের পরিবারের সাথে বেইমানি করতে পারেন না। আপনাকে এই দুনিয়াতে তার বিচার হবে এবং পরকালে আল্লাহর কাছে সেই জবাব দিতে হবে আপনি কি করেছিলেন। আপনি এই টাকাটা যে নিলেন, ভাইয়ের রক্তমাখা টাকা এবং গাড়ি সব নিলেন, আপনি ভাইয়ের জন্য আর দেশের জন্য কি করলেন, এর জবাব কিন্তু একদিন দিতে হবে। তাই বলছি, হে দেশপ্রেমিক সেনাবাহিনী, নিজের বুকে হাত দিয়ে চিন্তা করে দেখেন যে দেশটা কিভাবে চলে যাচ্ছে, ভারতের কিভাবে আপনারা একটা উপনিবেশে পরিণত হয়ে যাচ্ছেন, কিভাবে একটা স্বাধীন দেশ মুক্তিযোদ্ধারা স্বাধীন করে দিয়ে গেছে, সেই স্বাধীনতাটা পর্যন্ত রক্ষা করতে পারছেন না, প্রশিক্ষণ পেয়ে ইউনিফর্ম করে অস্ত্র হাতে নিয়ে। তাহলে এই জীবনের মূল্যটা কি? আপনাকে তো একসময় ইউনিফর্ম ছাড়তে হবে। ইউনিফর্ম ছাড়ার পরে আপনার এই জীবনের নিরাপত্তা কে দিবে? আপনাকে এই নিশ্চয়তা কে দিয়েছে যে আপনাকে মেজর সিনহার অথবা মেজর রাশেদের ভাগ্য বরণ করতে হবে না? নিশ্চিতভাবেই করতে হবে আপনাকে। রাশেদের প্রসঙ্গ আনলেন, মেজর রাশেদ নামের একজন কর্মকর্তা গুমের ব্যাপারে আমরা শুনতে পাচ্ছি, তাকে কেউ বলছেন গ্রেপ্তার করা হয়েছে, কেউ বলছেন গুম করা হয়েছে। কোন তথ্য কি আপনার কাছে আছে? জি, আমি তথ্য পেয়েছি। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, একটা ফ্যাসিস্ট সরকারের সবচেয়ে ভয়ঙ্কর এবং দুর্বল জায়গা হচ্ছে যে তাকে ক্ষমতা চলে যাওয়া, ক্ষমতাচ্যুত হওয়া। এটা হচ্ছে সবচেয়ে ভিতর সন্ত্রস্তিতে রাখে তাকে। কিন্তু শেখ হাসিনা ঠিক মতো ঘুমাতে পারে না, সে মুখ অনেক জোর করে হেসে অনেক কথা বলে এবং তার মন্ত্রীদের কিন্তু ঘুম নাই। কেউ অ্যালকোহল খেয়ে ঘুমায়, কেউ ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়, কেউ টাকা পয়সা বিদেশে পাঠায় এবং টিকিট পকেটে নিয়ে ঘুরতে থাকে, হাঁটাহাঁটি করতে থাকে, তাদের ঘুম আসে না। কারণ পৃথিবীতে কোনো অত্যাচারী বেশি দিন টিকতে পারে নাই। আমি উত্তরটাতে দিকে একটু বেশি লম্বা কথা বলছি বিকজ এখানে একটু ইন্ট্রোডাকশনের দরকার আছে। আপনি শেখ হাসিনা এখনো পর্যন্ত কিন্তু তার অত্যাচার কিন্তু ফেরাউনের অতিক্রম করতে পারে নাই, এখনো কিন্তু হিটলারকে অতিক্রম করতে পারে নাই। সে অত্যাচার বাঙালির কাছে ভয়ঙ্কর রকম অত্যাচার করেছে 12টা বছর ধরে। দেশকে অর্ধেক বিক্রি করে দিয়েছে, প্রায় চলে যায় দেশটা, সারাটা বাংলাদেশ বিক্রি করে দিয়েছে, সে নিজের অস্তিত্ব বিক্রি করে দিয়েছে, যেহেতু ওনার ভিতরে কোনো দেশপ্রেম নাই, কিছু নাই। উনি পরিকল্পিতভাবে ওনার নিজের পিতা পরিবারের হত্যার জন্য, যেটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু হত্যা করেছে ভারত। উনি মনে করেন বাংলাদেশ জনগণ এবং বাংলাদেশ সেনাবাহিনী উপরে উনি রাগ ঝাড়ছেন, রাগ ঝাড়তে গিয়ে সেনাবাহিনীকে ধ্বংস করছেন, এই দেশটাকে ধ্বংস করছেন। উনি ভুল পথে চলছেন। কিন্তু যখন উনি টের পেয়েছেন 12 বছর চলতে চলতে, হাসতে খেলতে খেলতে বাংলাদেশের সমস্ত টাকা পয়সা সম্পদ, এটাকে চুরি বললে ডাকাতি বললে ভুল হবে, তার চেয়ে বড় শব্দ বাংলা কোষে বা ডিকশনারিতে কি আছে আমার জানা নেই। আপনি দেখেন, এই যে খিচুড়ি বলেন, এই বলেন, সেই বলেন, আমি এইসব বিষয় নিয়ে মানে হাসিনা সরকারের অপরাধের কাছে এই খিচুড়ি মিচুরি, এই কি যেন সাহেব মাহেব সাবরিনা, এগুলো এত তুচ্ছ ব্যাপার যে এইসব ফালতু জিনিস নিয়ে আমার ফেসবুকে কোনো পোস্ট দেখবেন না। এগুলো নিয়ে আমি বানরের মতো লাফাই না। এগুলা তারা ছাড়েই, এই সরকার ছাড়েই যেন বাঙালি জাতি বেশিরভাগ লোক এটা নিয়ে লাফাতে থাকে। আমি এই বোকামিতে এই এতে যাই না। আমি যাই হোক, এখন যেহেতু তারা বুঝতে পারছে, জনগণ জেগে উঠছে, সেনাবাহিনী অফিসার, সশস্ত্র বাহিনীর অফিসাররা, আমাদের অত্যন্ত যোগ্য বিমান বাহিনী, আমাদের যোগ্য নৌবাহিনী এবং যোগ্য সেনাবাহিনী প্রশিক্ষিত সবাই, এরা বুঝে ফেলেছে এই সরকারের কুচরিত্র এবং তাদের ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে এবং সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, বিজিবির বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র বুঝে ফেলেছে। যখন এই স্মার্ট অফিসাররা, স্মার্ট সৈনিকরা, তখন আস্তে আস্তে তারা নাড়াচাড়া দিয়ে জেগে উঠছে। এই ভয়ে এখন মরণ কামড় দিয়ে বসছে। সবকিছুর সাথে সম্পর্ক আছে, খেয়াল করে শুনেন। মরণ কামড় দিয়ে বসছে যে কিভাবে তাদের ভয় হচ্ছে এই সশস্ত্র বাহিনী যদি মার্শাল ল দিয়ে তাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতার থেকে সরিয়ে ফেলে, সেই জন্য তার আগে আগে একটা ঘটনা ঘটিয়ে এক ঢিলে দুই পাখি মারা যায় কিনা। ভারতের নির্দেশে সিনহার হত্যার বিচারটাকে ধামাচাপা দিয়ে প্রদীপ যা আছে ভারতের রয়ের সদস্যদেরকে বের করে নিয়ে যাওয়া। আর দ্বিতীয় জিনিস হচ্ছে সেনাবাহিনীকে বিতর্কিত, সশস্ত্র বাহিনীকে এবং সেনাবাহিনীকে একটা বিতর্কিত অবস্থায় ফেলা। বিতর্ক অবস্থায় ফেলার জন্য কি করবে? খুব শীঘ্রই এই আওয়ামী লীগ কিন্তু খুব এক্সপার্ট। ভারত আর আওয়ামী লীগ, ভারতের নির্দেশে আওয়ামী লীগ করে সমস্ত শয়তানি বুদ্ধিগুলো কিন্তু ভারতের কাছে, রয়ের কাছে নাই, একটা জঙ্গি নাটক করে। খুব শীঘ্রই একটা জঙ্গি নাটক আসছে, অপেক্ষা করেন, খুব শীঘ্রই একটা জঙ্গি নাটক আসছে। যেই জঙ্গি নাটকে আপনি সেনাবাহিনী অফিসারকে ইনভলভ করে এই সমগ্র সশস্ত্র বাহিনীকে একটা বিব্রতকর অবস্থায় এবং
কি বলে এটাকে অপমানজনক অবস্থায় ফেলার জন্য চেষ্টা করবে এই শেখ হাসিনা এবং ভারতের তাবেদার শেখ হাসিনা এবং তার সরকার এবং লোকজন। সেজন্যই রাশেদকে একটা একটা ইউএন মিশন, আমাকে বলেন, একটা সুস্থ মস্তিষ্কে একটা যে সেনাবাহিনী সম্পর্কে কিছু জানে না, সেই চিন্তা করে দেখেন দেশের ভিতরে থেকে একটা অফিসার একটা সরকার পতনের কি করতে পারবে বলেন? একটা অফিসার সংঘবদ্ধভাবে যদি অনেকেই না থাকে দেশের ভিতরেই। মেজর রাশেদ কোথায় কর্মরত ছিলেন? আমি সেখানেই আসছি। মেজর রাশেদ জাতিসংঘ মিশনে ছিলেন। সেই জাতিসংঘ মিশনে থাকা অবস্থায় সে নাকি তাদের কথা মতো কোন একটা অপরাধ করেছে, সেই অপরাধে তাকে বাংলাদেশে ফেরত নিয়ে আসা হয়েছে। তাকে অফিসার্স মেসে মানে গৃহবন্দির মতো অনেকটাই তাকে ডিজিএফআই নজরবন্দি করে রেখেছিল, কিন্তু হঠাৎ করে সে গুম হয়ে গেল। এই গুমটা করেছে এই বর্তমানে এই সরকারের আমলে যতগুলা ডিজিএফআই প্রধান ছিল সবগুলা দুশ্চরিত্রা, কারণ তারা দেশের স্বার্থ না দেখে, দেশের স্বার্থ না দেখে, সশস্ত্র বাহিনীর স্বার্থ না দেখে একটা সরকারকে রক্ষা করার সর্বাত্মক প্রয়াস চালিয়ে গেছে এবং এখনো যাচ্ছে। আমি এই রাশেদকে ডিজিএফআই গুম করেছে এবং তাকে পরিকল্পনা করা হচ্ছে ঠিক যেভাবে মেজর জায়েদকে কানাডা থেকে যখন ফেরত গিয়েছিল তাকে গ্রেফতার করে মিরপুরে জঙ্গি নাটক করে তাকে হত্যা করা হয়েছে। একইভাবে আপনার ক্যাপ্টেন জিয়াকে, ঠিক তাকে ক্যাপ্টেন জিয়াকেও গুম করেছে এবং জঙ্গি নাটক করে। তখন কিন্তু এটা কিসের জন্য করেছিল শেখ হাসিনা? সেনাবাহিনীর 57 অফিসারকে মেরেই ক্ষান্ত হয় নাই। সেনাবাহিনীর অন্যান্য জুনিয়র লেভেলের অফিসারদেরকে ভীতি সৃষ্টি করার জন্য এইসব সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত অফিসারদেরকে, চাকরিরত অফিসারদেরকে তাদেরকে গুম করে, খুন করে, মিথ্যা ক্রস ফায়ার করে এসব করেছে। মেজর রাশেদকেও এই মেজর সিনহা হত্যার বিচারের ধামাচাপা দেওয়ার জন্য এবং সশস্ত্র বাহিনীকে একটা বিব্রতকর অবস্থায় ফেলার জন্য, যেন তারা কোনো প্রকার সাহস না করে, সেই জন্যই রাষ্ট্রে প্রস্তুতি করা হচ্ছে একটা ক্রস ফায়ার দিয়ে জঙ্গি নাটক করার জন্য। এই সুযোগ নিয়ে, আপনার অনুষ্ঠানের সুযোগ নিয়ে আমি সেনা প্রধান, সকল বাহিনী প্রধান, সেনাবাহিনীর সকল অফিসার, সকল পদবীর সৈনিকদেরকে, দেশপ্রেমিক সৈনিকদেরকে আমি অনুরোধ করব, ভুলেও দাঁড়িয়ে যান, ভুলেও মেজর রাশেদকে আপনারা ক্রস ফায়ার বা কোনোভাবে হত্যা করতে দিবেন না। এই হত্যা যদি ক্রস ফায়ারে হত্যা হয়, এই ডিজিএফআই প্রধানের ভয়ঙ্কর রকম জনতার আদালতে বিচার হবে। আপনাকে চিন্তা করতে হবে, যদি ওই অফিসার মেজর রাশেদ যদি অন্যায় করে থাকে, যত বড় অন্যায় করুক, তাকে সেনা আইন আছে, তাকে সেনা আইন করে যেই বিচার করতে হয় আপনি তার সেনা আইনে বিচার করেন। আপনি কোন আইনে তাকে আপনি ক্রস ফায়ার জঙ্গি নাটক করতে পারেন না। এখানে কোন পুলিশকে জড়িত হতে দিবেন না। সে সেনাবাহিনীর একজন চাকরিরত অফিসার। পুলিশের কোনো এখানে প্রশ্নই আসে না, কোনো চিহ্নই নাই, এখানে কোনো পুলিশের ছায়াও আসতে পারবে না, কারণ সেনা আইন আছে। এফজিসিএম হবে, কোর্ট মার্শাল হবে, বিচার হবে, সেই বিচারে যেই রায় হবে সেই রায়ে তার বিচার হবে। সুতরাং আবার হুঁশিয়ার দিচ্ছি, এই দুঃসাহস করবেন না। দিন কিন্তু, এই অবৈধ সরকারের দিন কিন্তু শেষ। সেনাবাহিনীর দেশপ্রেমী সশস্ত্র বাহিনীর জেগে দাঁড়াচ্ছে, তারা উঠে দাঁড়াচ্ছে। কারণ আবার বলছি আমি, তারা বুঝে গেছে এই ইউনিফর্মে থাকতে যদি তার এবং তার নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চয়তা না করে, এই সেনাবাহিনীর শৌর্য, বীর্য এবং বীরত্ব এবং সম্মান যদি তারা রক্ষা না করে, অবসরের পরে তাদের মেজর সিনহার ভাগ্য বরণ করতে হবে। শুধু তাই না, তাদের চোখের সামনে, সেই বাবা মার চোখের সামনে তার সন্তানকেও সেই ভাগ্য বরণ করতে হবে। কারণ বাংলাদেশের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর প্রত্যেকটা অফিসার দেশের বাইরে পালিয়ে যেতে পারবে না। সেই জন্য বলছি, ডিজিএফআই প্রধানকে বলছি, আপনি এর অবিচার করবেন না, বিচার করেন। মেজর দেলোয়ার, আপনি কিভাবে নিশ্চিত হলেন বা আপনার কাছে কি তথ্য আছে যে মেজর রাশেদ গুম হয়েছে? বিষয়টা কি? অর্থাৎ গ্রেপ্তার, গুম বা ইউএন মিশনে ছিল, কিভাবে নিয়ে আসা হলো বা কিভাবে গুম হলো, কি তথ্য আছে? আমি আপনাকে ডিটেইলস সিনারিও দিতে পারবো না, খালি এইটুকু বলতে পারবো আমি নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়েছি। বিশেষ করে যেখানে একটা অফিসারকে সেনানিবাসের বাইরের থেকে ডিজিএফআই তুলে নিয়ে যায়। এখানে তোলার দুই প্রকার লোক আছে, পুলিশ বা আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, যারা ভারতের প্রশিক্ষিত গুন্ডা বাহিনী, এসব আজে বাজে নোংরা অশ্লীল কাজ করার জন্য। তারা হচ্ছে ভারতের হাই কমিশনার বা রয়ের নির্দেশে ওই যে প্রদীপের মতো ভারতীয় পাঁচাটা বা দেশদ্রোহী যাদেরকে ঢোকানো হয়েছে, এখানে অ্যান্টাই বাংলাদেশ এলিমেন্ট যাদেরকে ঢোকানো হচ্ছে, তারা এই কাজগুলা করে। আর ডিজিএফআই এর একটা অংশ আছে যাদেরকে এই কুকাজ, দেশ বিরোধী অপকর্মটা করে, তারা অফিসারদেরকে এবং বাইরের রাজনৈতিক সিভিলিয়ানদেরকে তারা তুলে নিয়ে যায়। তুলে নিয়ে গিয়ে তারা ডিজিএফআই হেফাজতেই রাখে এবং ডিজিএফআই হেফাজতে তারা, মানে হেফাজতে বলবো না, হেফাজতে মানে আদর যত্ন করে রাখে, তাদেরকে অত্যাচারের মধ্যে রাখে।
মানে ভয়ঙ্কর রকম টর্চারের মধ্যে রাখে, মাসের পর মাস, বছরের পর বছর কাউকে জীবিতভাবে রেখে দিয়েছে। এবং সেখানে সেই মেজর রাশেদ সেনানিবাসের ভিতরে অফিসার্স মেসের ভিতর থেকে গুম হয়েছে। আপনি কি মনে করেন পুলিশ এসে সেটা করতে পারে? সেটা করতে পারে না। ঘরের শত্রু যখন বিভীষণ, তখন তো আপনার বাইরের শত্রু দরকার নাই। এই সেনাবাহিনীর আজকে সশস্ত্র বাহিনীর শত্রু হাতে গোনা 4-5টা দেশদ্রোহী কুলাঙ্গার, যাদের বিচার ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই দেশের মাটিতেই হবে, এই সেনাবাহিনীর সদস্যরাই করবে এবং জনতা সেনাবাহিনীকে সম্পূর্ণ সমর্থন দিবে যে কোনো বিচারের জন্য। তাদেরকে ফায়ারিং স্কোয়াডে দেওয়া হোক অথবা ফাঁসিতে দেওয়া হোক, দেশের সাথে এবং সশস্ত্র বাহিনীর সাথে বেইমানি করার জন্য, একটা অবৈধ সরকারকে রক্ষা করার চেষ্টা করার জন্য। এই যে আপনি যে বলেন যে ব্রাদার ইন আর্মস, তো আমরা দেখছি যে প্রচুর ঘটনা কিন্তু ঘটে গেছে। ব্রিগেডিয়ার আজমিকে গুম করা হয়েছে, আপনি যেটা বললেন যে মেজর জিয়াদকে হত্যা করা হয়েছে, মেজর জিয়াকে হত্যা করা হয়েছে, সিনহা রাশেদ পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, আরেক মেজর রাশেদ গুমের অভিযোগ আনলেন। তো এই যে ব্রাদার ইন আর্মস, এই যে ফেলো ফিলিংসটা থাকে, সেই ফেলো ফিলিংসটা কি নাই হয়ে গেল? 2-4 সিনিয়রের জন্য কি আপনি যে বলছেন যে 2-4 সিনিয়রের দাপটে ফেলো ফিলিংস গায়েব হয়ে যাবে? না, ঠিক তা না, আমি সেটাই বলছি। একটা হয়েছে যে সেনাবাহিনীর অফিসাররা, আগে একটা সময় ছিল যখন পাকিস্তান কমিশন অফিসাররা বিভিন্ন ডিভিশন এবং সেনাবাহিনী প্রধান হিসেবে চালিয়েছে। আমার নিজের চোখে যাদেরকে দেখে এসেছি যে যোগ্য, সেটা আমার চাকরিতে যাদেরকে দেখেছি, জান আতিককে দেখেছি, জান নুরুদ্দিনকে দেখেছি, যারা সেনাবাহিনী প্রধান ছিলেন, তাদের সময় দেখেছি সেনাবাহিনীটা ছিল কিন্তু সেই ভালোবাসা, বুক ভরা ভালোবাসা সেনাবাহিনীর জন্য, দেশের জন্য। অফিসাররা চোখ বন্ধ করে জীবন দিয়ে দিতে পারে দেশের জন্য এবং কমরেডদের ব্রাদার ইন আর্মসের জন্য। আমি বলছি তখন সেনাবাহিনী এইরকম স্ট্রং ছিল, এইরকম সংঘবদ্ধ ছিল। এই জন্য এই দেশের বিরুদ্ধে, এই সেনাবাহিনীর বিরুদ্ধে কেউ কুনজরে চোখ তুলে তাকাতে পারে নাই। এই জন্য এখনো দেখেন একটা পাকিস্তান কমিশন রিটায়ার্ড অফিসার যখন 80 বছর হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এইরকম বাঁকা হয়ে গেছে, হাঁটতে পারে না, দেখলেই পরে দৌড়ে ছুটে যায়, দৌড়ে গিয়ে একটা জোরে করে চেক মেরে দাঁড়িয়ে যায়, শ্রদ্ধা ভালোবাসায় বুকটা ফুলে উঠে যে স্যারের পাশে দাঁড়াতে পেরেছি। আজকে এই বীরত্ব, এই সম্মান, এই কোথায় গেল সেনাবাহিনী? ফিরিয়ে নিয়ে আসেন। আজকে অফিসাররা জৌলুসে আনন্দে মত্ত, আপনার সৈনিকরা তাকিয়ে দেখছে। আপনার সৈনিকদেরকে কিন্তু গাড়ি দেওয়া হয় নাই, 30 লাখ টাকা দেওয়া হয় নাই। আজকে বলতে চাই না, তাও মুখ দিয়ে বের হয়ে আসে, আজকে বাংলাদেশের ইতিহাসে এমন সেনা প্রধান হয় নাই যেই সেনা প্রধানের পারিবারিক যে কোনো ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটা এসে কেন চাকরিতে প্রফেশনে মিলবে? এটাতে সমস্ত সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী কি বলে লজ্জিত হচ্ছে, বিলম্বিত হচ্ছে এবং অপমানিত হচ্ছে। ওনার ভাইরা আজকে দাপটের সাথে ভারতের পাসপোর্ট নিয়ে এসে যেখানে সেখানে চলে যাচ্ছে, রাওয়া ক্লাবে গিয়ে হাজির হচ্ছে। সেই রাওয়া ক্লাবে অবসরপ্রাপ্ত অফিসাররা এরকম একটা সাজাপ্রাপ্ত আসামির জন্য জায়গা ছেড়ে দিতে হচ্ছে। বাংলাদেশের শত শত কোটি টাকার কাজ এখন তারা পাচ্ছে। বিদেশ থেকে, বুদাপেস্ট থেকে কি বলে এটাকে, নিউক্লিয়ার পাওয়ার বাংলাদেশে আনার জন্য, ভাইয়ের জন্য উনি নিজে চলে যাচ্ছেন। এইরকম অনৈতিক কাজে যদি একজন সেনাপ্রধান নিজেকে জড়িত করেন, বিষয়টা শুধুমাত্র সময়ের। এই সেনাবাহিনীর কোন অফিসার এবং সৈনিক এটা পছন্দ করছে না, বরং তারা ক্ষুব্ধ, তারা অপমানিত, তারা লজ্জিত, তারা ক্ষুব্ধ। কিন্তু দুঃখজনক এই লজ্জাটা আপনার চোখে নাই, আপনার লাগছে না। আপনি একটা ব্যক্তি না, আমি আগের একটা লাইভে বলেছি, আপনি একটা প্রতিষ্ঠান, আপনাকে সেইভাবে ব্যবহার করা উচিত। আপনার জায়গায় আজকে একটা অন্য কোনো সেনাপ্রধান হলে আজকে মেজর সিনহার জায়গার উপরে বিচার হয়ে যেত। এত নাটক করার সময় পেত না সে প্রতিপক্ষের যেই হোক, যত বড় ক্ষমতাবানী রয় থাকুক না কেন। হাসিনারও সাহস হতো না সেদিকে আঙুল তোলার। আজকে দেখেন আপনার দুর্বলতার কারণে, আপনার অনৈতিকতার কারণে আজকে শেখ হাসিনা মার্শাল ল নিয়ে প্রশ্ন তোলার সাহস পায়। এবং একটু আগে ব্যাখ্যা করে আসছি, আরেকজন অফিসারকে ক্রস ফায়ার করার ব্যবস্থা করে সেনা সমগ্র সশস্ত্র বাহিনীকে অপমানিত করতে চায়, কিন্তু সেটা আর হতে দেওয়া যাবে না। তো এই যে মার্শাল ল প্রসঙ্গে যে প্রধানমন্ত্রী বলেছেন সাম্প্রতিক সময়ে যে বাতিল বা এইসব বিষয় নিয়ে, কিভাবে দেখেন আপনি? কেন তিনি হঠাৎ করে কথা বলতে গেলেন? বিকজ ওই যে আমি আপনাকে বলেছি, একটা স্বৈরাচার তার সবচেয়ে বড় ভয় হচ্ছে ক্ষমতাচ্যুত হওয়া। কারণ ক্ষমতাচ্যুত হলে তার চিহ্ন থাকবে না, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী কিছু করতে হবে না, জনগণ চামড়া তুলে ফেলবে।
এই আওয়ামী লীগের কারোর গায়ের চামড়া এই জনগণ রাখবে না, যাদের কাছে 12 বছর ধরে গুম, খুন, জেল, অত্যাচার করে রেখেছে, তাদের মাঝখানে, প্রতিটার মাঝখানে মনে রাখবেন, একটা চুপচাপ নিরীহ মানুষকে যখন আপনি পিষতে 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 দেয়ালে পিঠ ঠেকিয়ে দিবেন, সে যখন দেখবে আর পিছনে যাওয়ার জায়গা নাই, দেয়াল পিঠে থেকে গেছে, তখন সে কিন্তু সামনেই বাড়বে, হাতের মাঝখানে যা পাবে সেটা নিয়ে নামবে আপনাদের বিরুদ্ধে। সেনাবাহিনী নামবে একই সাথে, এই দেশের জনগণ এক আওয়াজে একসাথে নামবে, তার সাথে সশস্ত্র বাহিনীও নামবে, পালানোর জায়গা নাই। ভারতও আপনাদেরকে জায়গা দিবে না, কারণ ভারতের সেই ক্ষমতা নাই, এখন নিজের মানুষকে খাওয়াতে পারছে না, দুর্ভিক্ষ চলে আসছে, পয়সা নাই, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে। আপনি ভারতকে জায়গা দেন, হ্যাঁ আপনার ছেলে বিলিয়নস অফ ডলার বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে ওখানে জমিয়েছে, আপনার জন্য বাড়ির প্রাসাদও বানিয়ে রেখেছে অনেকগুলা, ওখানে হয়তো জায়গা পাবেন, কারণ আমেরিকান টাকা আসলে, অবৈধ পয়সা করিয়ে আসলে পরে আটকায় না, তারা সেই টাকা ওয়েলকাম করে, সেই জন্য এত প্রাসাদ গড়তে পেরেছে। তো আমার কথা হচ্ছে, পালাবেন কোথায়? কতদিন অত্যাচার? পৃথিবীর কোনো ইতিহাসে আছে যে কোনো স্বৈরাচার অত্যাচারী শাসক আজীবন ক্ষমতায় ছিল? ভয়ঙ্কর রকম অপমানতের সাথে তাদের পতন হয়েছে, এবং তাদের সাথে যেই সব দালাল দেশদ্রোহীরা তারা যারা কাজ করেছে তাদেরও ভয়ঙ্কর রকম পতন হয়েছে। আপনি হায়দ্রাবাদের সেনাপ্রধানের কারণেই কিন্তু হায়দ্রাবাদ ভারতের দখলে চলে গেছে। এই যে দেখেন, তখন আপনার হায়দ্রাবাদের কিন্তু অনেক আর্মি ছিল, কিন্তু বাংলাদেশের বিষয়টা কিন্তু আলাদা। আপনাদেরকে একটু কনক ভাই খুলে বলি, আপনার মাধ্যমে জনগণকে খুলে বলি, এই বাঙালি জাতি কিন্তু সারা উপমহাদেশে সবচেয়ে বেশি রাজনৈতিক ভাবে মোটিভেটেড। আপনি বাংলাদেশে দেখবেন, একটা চায়ের দোকানে বসেও যে কৃষক কাজ করে ধানের মাঠে সারাদিন কাদা মাখা, সে সারাটা বেলা কাজ শেষ করে সে কিন্তু চায়ের দোকানে একটা চা ফুটে দিতে ওখানেও রাজনীতির আলাপ শুরু হয়ে যায়। পৃথিবীর কোন দেশের নাগরিক এরকম ভাবে রাজনৈতিক ভাবে সচেতন না। এই জন্যই কিন্তু বাংলাদেশের ব্রিটিশরা কিন্তু সবার আগে কিন্তু স্বায়ত্ত শাসন দিয়েছিল এই বাংলাকে, আর আরেকটা ছিল আপনার পাঞ্জাবকে, তো দিয়েছিল, এবং অবিভক্ত সেই স্বাধীন বাংলার প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু শেরে বাংলা ফজল হক। সেই রক্ত কিন্তু সেই বাঙালির মাঝখানে এখনো আছে। 2-4টা দেশদ্রোহী কুকুরের সাথে বাঙালি জাতিকে বিচার করা যাবে না। তারা যে কোনো দেশের মানুষই প্রথমে কিন্তু একটু ভয়ে কাবু থাকে, কিন্তু সেটা থেকে এখন বাঙালি জাতি বেরিয়ে আসছে। ইনাফ ইজ ইনাফ, যথেষ্ট হয়েছে এই দেশপ্রেমিক জাতির বিরুদ্ধে অত্যাচার এবং অনাচার। আপনি দেখেন, আরো বিষয় আছে। এই বাঙালি জাতি যে আপনি ভারতের একজন খুব নাম করা, ভারতের একজনই বলছি, নাম করা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট এবং কবি আছে যে সরোজিনী নাইডু, সে বলেছে যে বাঙালিরা এত বুদ্ধিমান যে বাঙালিরা আজকে যা চিন্তা করে ভারতের লোকরা কালকে তা চিন্তা করে। আপনি দেখেন, স্বাধীনতার মাত্র কয়েক বছরে বাঙালি জাতি কোথায় গিয়ে পৌঁছেছে। সেই গার্মেন্টস এর উন্নয়নের আন্দোলন, কোন সরকারের ভূমিকা নাই, কিন্তু ব্যক্তি উদ্যোগে সমস্ত শিল্প কলকারখানা বাংলাদেশে তৈরি হয়েছে। আপনি ভারতের থেকে শিক্ষা খাতে, ভারতের থেকে চিকিৎসা খাতে, ভারতের থেকে দারিদ্রতার সূচকে বাংলাদেশ কিন্তু অনেক উপরে, অনেক উন্নত। এটা কিন্তু কোন সরকারের কোনো ভূমিকা নাই। এই বরঞ্চ এই সরকার 12 বছরে সেটা ধ্বংস করে দিয়ে দেউলিয়া করে দিয়েছে উল্টা। এই জাতি কিন্তু রেজিলিয়েন্ট জাতি, একটা উঠে দাঁড়াতে পারে, এবং এই জাতি কিন্তু উঠে দাঁড়াবে ইনশাল্লাহ। তো দেলোয়ার ভাই, এই যে পরিস্থিতি বা সবকিছু, এই যে উঠে দাঁড়ানোর যে আশাবাদ, বা আপনি যে আশাবাদী, কিসের উপর ভিত্তি করে আপনি আশাবাদী? আপনি সে আশার আলো কোথায় দেখছেন? আমি আশার আলো দেখছি, দেখেন, প্রথম কথা হচ্ছে যে আমরা যেটা সেনাবাহিনীর ভাষায় বলি যে ব্যাটল ইন্ডিকেশন, আর একইভাবে বলা যায় যে ঝড়ের আগে কিন্তু ঝড়ের অনেক পূর্ব লক্ষণ থাকে, যে সবকিছু স্তব্ধ হয়ে যায়, পাখি ডাকা বন্ধ হয়ে যায়, সবকিছু নিশ্চুপ হয়ে যায় ঝড়ের আগে। বাংলাদেশে কিন্তু সেরকম একটা থমথমে ঝড়ের পূর্ব মুহূর্ত অপেক্ষা করছে। আপনি দেখেন, আরেকটা জিনিস, যখন যারা বুঝতে পারে বিপদ আসছে, সেই পশু পাখি কিন্তু সবার আগে দৌড়াদৌড়ি শুরু করে। যখন এই যে শীতকাল আসছে, কানাডায় শীতকাল আসছে, সবার আগে কি দেখে বুঝবেন শীতকাল আসছে? কাঠবিড়ালি তুট 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 করে দৌড়াদৌড়ি, এদিকে এদিকে দৌড়াদৌড়ি করে কিন্তু বাদাম বাস যেটা খায় ওরা, সেটা খুঁজে খুঁজে সংগ্রহ করে মাটি গর্ত করে করে তাদের গোপন জায়গায় লুকাচ্ছে, যে আগামী 6 মাস তাদেরকে বাঁচতে হবে।
সেই মাটির গর্তের ভিতরে ঢুকে, গাছের গর্তে ঢুকে বাঁচতে হয়, সেখানে খাবার জমায়। তারা বুঝে ফেলে আগে। আমরা কি করে বুঝছি? দেখেন, আওয়ামী লীগের শেখ হাসিনার তো এখন কোনো উপায় নেই, সে তৃতীয়, এটাকে আমরা বলি যে উভয় গ্রেনেড আছে, যেটা গ্রেনেডের কিন্তু বলা হয় যে ডাবল ওয়েজ ওয়েপন। আপনি গ্রেনেড ছুড়ে মারলে শত্রুকেও মারে বা মিত্রকেও মারে, কারণ এটা 360 ডিগ্রিতে চতুর্দিকে এটার স্প্রিন্টার গুলো যায়। আপনি যদি কাভার না নেন, তাহলে কিন্তু আপনি ছুড়ে মারছেন শত্রুকে মারার জন্য, আপনিও মারা করবেন ওইটাতে। এটাকে বলে উভয়মুখী অস্ত্র। হাসিনা পড়েছে এখন ত্রিমুখী বিপদে, আওয়ামী লীগ ত্রিমুখী বিপদে পড়েছে। এবং আপনি দেখেন, আওয়ামী লীগ এখন ভারতের দিকে গেলে, কারণ এত বছর যেহেতু উনি রীতিমতো একদম খাস বাংলায় বলি ভারতের চাকরানি হয়েছিলেন, ভারতের দিকে কথা ধমকে ভারতের দিকে গেলে চায়নার ওই আক্রোশে পড়ে। আবার টাকা পয়সার অভাবে, আর ডিসেম্বর মাস পার হলে হাতে টাকা পয়সা নাই, বেতন যাদেরকে ওই যে আগে লাইভে আমি বলেছি যে এই যে পুষে পোষা কুকুরের মতো সরকারি কর্মচারীদেরকে বাটার এত গায়ে জমিয়েছে, এই বাটা যদি এখনো না দিতে পারে, তাহলে কিন্তু কোনো টাকা পয়সা নাই, তাহলে কিন্তু তারাই খাবে, কামড় দেবে, সেই কুকুরগুলাই কিন্তু তাকে কামড় দেবে। সেই জন্য কিন্তু চায়নার টাকা নিতে সে বাধ্য। আবার চায়নার দিকে গেলে পরে ভারত কামড় দিতে চায়। আবার চায়না বা ভারত যেদিকে যায়, জনগণ কিন্তু কামড় দেওয়ার জন্য বসে আছে, কারণ উনি সশস্ত্র বাহিনীরও কম ক্ষতি করেন নাই। বাংলাদেশের ইতিহাসে কোন সরকার নাই যে সরকারের আমলে এতগুলা সশস্ত্র ইউনিফর্ম চাকরিরত অফিসার নিহত হয়েছে। আপনি খেয়াল করে দেখেন ব্যাটেল ইন্ডিকেশন যেটা বলছিলাম, বা ঝড় আসার আগের বিষয়টা আপনি দেখেন। এখন রাত বিরাতে, মাঝরাতে আওয়ামী লীগের লোকরা ছোটাছুটি করে বিভিন্ন দলের লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করেছে। কারা কারা দেখা করে? এই যে দেখেন দীপুমণি, কুকুমণি, ওনারা দেখা করে। আবার কে দেখা করে? নানক। আবার এদিক দিয়ে তাপস, তার সমস্ত সিকিউরিটি, বিকজ ওনারা যেহেতু নানক আর তাপস দুজনই বিডিআর হত্যার সাথে জড়িত, তারা দুজনেই কিন্তু চোরে মন খিরাইকে কোনো সিকিউরিটি, কোনো লোক না নিয়ে নিজে ব্যক্তিগত রাতের আধারে গোপনে বের হয়ে যায়। ওই যে একসময় নবী রাসূল গোপনের আধারে, শাসকরা গোপনের আধারে বের হয়ে যেত, গরিব মানুষকে খাদ্য শস্য তাদের বিপদে ছদ্মবেশে দিত। আর এরা তো চোরা বদমাশ, উল্টা কাজ। এখন পিঠ বাঁচানোর জন্য গোপনে আধারে এই যে দলের বিভিন্ন লোক, তাদের প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়াই যার যার ভাগ্য, যার যার নিরাপত্তার অন্বেষণে ছুটছে। তারা কিন্তু প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য ছুটছে না, তাদের গায়ের চামড়া বাঁচানোর জন্য চতুর্দিকে ঘুরছে। আবার একই সাথে ভারতের রয়ের সাথে এমন একটা চুক্তিতে যাওয়ার চেষ্টা করছে যে তোমরা যদি হাসিনাকে ফেলে দাও, যেভাবে শেখ মুজিবকে ফেলে দিয়েছিল ভারত, এবার যদি হাসিনাকে ফেলে দাও, আমাদেরকে দিয়ে একটা সরকার গঠনের সাহায্য করো, তাহলে তোমরাই থাকবা, তোমরা রই বাংলাদেশ দখল করবা। কিন্তু হাসিনা চলে যাওয়ার কারণে যদি দেশের জনগণ একটু খুশি হয়। আমি কিন্তু প্রধানমন্ত্রী শুনছিলাম আমার কথা, আপনার ভিতরের লোকই কিন্তু আপনাকে, ঠিক আপনার বাবা এবং পরিবারকে যেভাবে হত্যা করেছিল, আপনার দলের রিজার্ভ না হোক, আপনার নিজের আত্মীয় তাপস মাপসই কিন্তু আপনাকে মারানোর ব্যবস্থা করতেছে। বিডিআর হত্যার পুরোপুরি নলেজ আপনার কাছে ছিল না, কিন্তু ফাইনালি আপনি শুনছেন এটা হতে যাচ্ছে, তখন আপনি কিছু বলেন নাই, সরাসরি নির্দেশ দেন নাই মারার জন্য। কিন্তু আপনি জানতেন এই নানক, তাপস, মির্জা আজম এরা মিলে কিন্তু বিডিআর হত্যা ডাইরেক্ট পার্টিসিপেট করেছে পরিকল্পনায় এবং সবকিছুতে, সাহারা খাতুন। সুতরাং ইতিহাস লুকিয়ে রাখা যাবে না, আপনাদেরকে এর সম্মুখীন হতেই হবে জনতার আদালতে। এবং সেই দিন আর বেশি দূরে নাই, ভারতের রয়ও পালাবে। এই যে দেখছেন, সেদিন কিন্তু রিভা গাঙ্গুলির অফিসে, সেদিন কোথায় আমি বলছিলাম গতকালকেই না পরশুদিন, রিভা গাঙ্গুলির অফিসে বিকাল 3টা থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত একটা 3-4 ঘন্টা বাংলাদেশে অবস্থিত ভারতের সকল ব্যবসায়িক কোম্পানিগুলোর প্রধানদেরকে নিয়ে মিটিং হয়। তার আগে যখন সিনহা দেখা করতে আসে আপনার সাথে, তখন কিন্তু সমস্ত ব্যবসায়ীদেরকে সে বলে গেছিল, তোমরা সমস্ত যত বড় বড় প্রজেক্ট আছে তাড়াতাড়ি শেষ করো, দ্রুত 1 মাসের মাঝখানে শেষ করো। আর রিভা গাঙ্গুলি কিন্তু তাদেরকে ডেকে অনেক কুবুদ্ধি, কুপরামর্শ, শয়তানির মাঝখানে কিন্তু একটা বলেছে, যত প্রফিট, টাকা পয়সা যা আছে সব ভারতে পাচার করে দাও। কারণ রিভা গাঙ্গুলি বুঝে গেছে নিয়ন্ত্রণের বাইরে সবকিছু। সেই জন্যই বলছি, ঝড় আমার মতো ক্ষুদ্র ব্যক্তি, এই ক্ষুদ্র মস্তিষ্কে বাট বিশাল মন দিয়ে পর্যালোচনা করে অনেক কিছু বুঝতে পারি। দেশপ্রেম নিয়ে বলছেন, যখন আপনি দেশ বিরোধী হবেন, পাপে সব যখন ঢেকে যায়, আপনার 2-3টা ডক্টরেট, পিএইচডি থাকলেও কিন্তু কোনো কাজে আসে না, কারণ পাপে সব আচ্ছাদিত হয়ে যায়। আর দেশপ্রেমী সাহসীদের চতুর্দিক চোখ কান সবকিছু আল্লাহ খুলে দেন। জি দেলাভাই, আমরা শেষ দিকে আমি দুটি বিষয় দিয়ে আমরা শেষ করতে চাই। একটি বিষয় হচ্ছে যে
একটি জরিপের বিষয়ে আপনি কাজ করেছিলেন, জনমত জরিপ, যে সেনা শাসন, জাতীয় সরকার সব মিলিয়ে জরিপের ফলাফল কি? জরিপের আমি একটা জরিপ করেছিলাম, হানা ভোট, যেখানে আমি দিয়েছিলাম জিএস নো। জনগণকে জিজ্ঞেস করেছিলাম, আপনারা এই সরকারকে উৎখাত করে, ভারতের রকে দেশ থেকে বের করে যদি সেনাবাহিনী সেনা শাসনে নিয়ে আসে সমগ্র দেশটাকে, এবং একটা নিয়ে এসে দীর্ঘ সময় রাখবে না, সাথে সাথেই একটা জাতীয় সরকার, সেই জাতীয় সরকার হতে পারে আওয়ামী লীগের থেকে জনগণের পরিচিত একটা দেশপ্রেমী, যে ভারতের রয়ের কাছে, হাসিনার কাছে সে দেশ বিক্রি করে দিবেন, আত্মা বিক্রি করে দিবেন, এরকম বিএনপির লোক থাকতে পারে, যে কোনো অন্যান্য দলের, এবং দেশের যে কি বলে এটাকে, তথাকথিত থিঙ্ক ট্যাঙ্ক না, সর্বজন স্বীকৃত যারা চিন্তাবিদ এবং শিক্ষিত লোক আছেন, তারাও থাকতে পারে এর মাঝখানে। সেরকম একটা জাতীয় সরকার তৈরি করে তারা একটা ভোট, সব দল নিয়ে নিয়ম কানুন ঠিকঠাক করে তারা একটা জনগণের নিশ্চিত ভোট নিশ্চিত করবে, যে কোন সেনাবাহিনী প্রত্যেকটা অফিসার ভোট কেন্দ্রের পাশাপাশি থাকবে, যে এই যে একটু আগে আমাদের সেনা প্রধান বলেছিল এই আগের ইলেকশনে খুব সুন্দর ভোট হয়েছে, এরকম এইসব দেশদ্রোহিতার কথাবার্তা বলবে না, এরকম লোক থাকবে না। যার দেশপ্রেমী সেনাবাহিনী, যেরকম আমরা প্রিজাইডিং অফিসারকে চর মেরে চেয়ার থেকে ফেলে দিয়েছিলাম, সেরকম অফিসার থাকবে, তেজস্বী অফিসার থাকবে, কোনো অবৈধ আদেশ নির্দেশ মারবে না, সেই রকম অফিসাররা থাকবে। সেনাবাহিনী সমস্ত ভোট নিশ্চিত করবে, সেই ভোটের মাধ্যমে জনগণের ভোটের মাঝখানে যেই সরকারই আসবে, আসুক যদি আরেকবার আওয়ামী লীগ, আসুক বিএনপি, আসুক যে আসুক, তারা দেশ চালাবে। আপনারা কি হা না? মাত্র 1000 ভোটের, আমি 1000 ভোটের লিমিট দিয়েছি, 1000 ভোটে 97.5% হা আসছে, আর 2.5% দেশদ্রোহী না আসছে। তার মানে বুঝে রাখেন, আমি যদি 3-4 দিন 5 দিন যদি ভোটটা খোলা রাখতাম, কয়েক কোটি ভোট পড়তো, কয়েক কোটি ভোটের মাঝখানে 97.5% দেশপ্রেমীর ভোট পড়তো। এই সরকারকে উৎখাত করে দেশ সেনাবাহিনীর শাসনে নিয়ে এসে জাতীয় সরকার গঠন করে একটা গণতান্ত্রিক ভোটের ব্যবস্থা করা, এবং এছাড়া আর এই দেশ বাঁচানোর, দেশের জনগণ বাঁচানোর, এই সশস্ত্র বাহিনীর বাঁচানোর, সশস্ত্র বাহিনীর প্রতিটা অফিসার, প্রতিটা সৈনিক এবং তার পরিবারদেরকে বুটের তলা থেকে, ভারতের বুটের তলা থেকে কাশ্মীরের মতো এবং হায়দ্রাবাদের মতো এবং গুজরাটের মতো ভয়ঙ্কর অবস্থা থেকে বাঁচানোর আর কোনো রাস্তা নাই, আর কোনো সুযোগ নাই। এবং আরেকটি বিষয়, আপনি কাজ শুরু করেছিলেন, যে তালিকা করছিলেন যে এদেশে ভারতীয় যারা কাজ করছে, যারা ব্যবসা করছে, যারা রয়্যাল এজেন্ট হিসেবে ঢুকে গেছে, তাদের ব্যাপারে আপনি ওপেন একটি ওয়েবসাইট করেছিলেন, তো সেই ওয়েবসাইটে সারা কেমন? এই পর্যন্ত এ যাবৎ আমি 19,000-এর উপরে তালিকা পেয়েছি। ঘুম নাই, হুঁশ নাই, এক হাতেই সবকিছু কম্পাইল করছি। বিভিন্ন সাহায্যের হাত বাড়িয়ে নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেশপ্রেমিকরা আসছেন, কিন্তু ফিজিক্যালি আমার পাশে থাকতে হবে। তো তারপরেও আমি সেই জায়গায় আসতে হবে, বিশ্বস্ত জায়গায় এগুলো হ্যান্ড ওভার করার জন্য। তো 19,000-এর উপরে লিস্ট এসেছে, সেই লিস্টটার তালিকা করছি। এর মাঝখানে যাচাই বাছাইয়ের অনেক বিষয় আছে, যেন কাউকে হিংসা বশত কারোর ক্ষতি করার জন্য নাম না দেয়, আর আমরা সেইভাবে অমানুষের মতো গিয়ে কাউকে ক্ষতি করবো না। তালিকা থাকবে, এক সময় যখন আসবে ইনশাল্লাহ সশস্ত্র বাহিনীর একটা গ্রুপকে, দেশপ্রেমিক গ্রুপকে দায়িত্বই দেওয়া হবে এদেরকে সর্ট আউট করা, খুঁজে খুঁজে, পুলিশ হোক, বিডিআর হোক, এমনকি সেনাবাহিনী হোক, এদেরকে সর্ট আউট করে বের করে ভারতে ফেরত পাঠানো। আমি যখন কথা বলি ভারতীয় 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 দেশদ্রোহী, তখন অনেকেই কালার দেওয়ার চেষ্টা করে আমি বোধহয় হিন্দুদের বিরুদ্ধে কথা বলছি। আমি হিন্দুদের বিরুদ্ধে কথা বলি না। আরে হিন্দুদের চেয়ে বেশি তো হিন্দু ঢাকা শহরে বা পয়সাওয়ালা ভারতীয় চাটুকার, বাজে বা দেশদ্রোহী হিন্দু তো পয়সাওয়ালা 2-4টা, দেশদ্রোহী মুসলমান তো বেশি। আরে নাহলে কি 90% মুসলমানের দেশে এই 5%, 2%, 2.5% ভারতের দেশদ্রোহী এসে, ভারতের রয়ের গোয়েন্দা এসে দেশ দখল করে বসে? জি দেলোয়ার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর বিশ্লেষণের জন্য, আলোচনার জন্য। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ এই আলোচনা শোনার জন্য। আপনারা বুঝতে পারছেন মেজর দেলোয়ার তার অভিজ্ঞতা থেকে, তার অনুসন্ধান থেকে এবং তার বিশ্লেষণ থেকে যে তথ্যগুলো তুলে ধরলেন, সেই তথ্যগুলো নির্দেশ করছে, ইঙ্গিত করছে যে সামনের সময় একটি খারাপ সময় আসছে, একটি অশনি সংকেত।